স্টার্ট হইলে কী হবে, কাজ তো করে সেই লেভেলের স্পিডে। এখন দেখেন আমরা এই পর্যন্ত যা করলাম ওটা তো দেখালাম যে আমরা সিলেক্ট করতে হয়, যা কিছু করব সিলেক্ট করে নিতে হয়। তো সিলেক্ট এই জন্য আমরা কী করি, সিলেকশন টুলটা দিয়ে সিলেক্ট করি। তো সিলেকশন টুলটা দিয়েই সব কাজ করতে হবে। আপনি যা করেন যাবতীয় ডিজাইনের যা কাজ করব সবই সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করা ছাড়া আপনি করতে পারবেন না। কালার চেঞ্জ করেন বা মুভ করেন এই দিকে রাইট বা লেফটে বা যে কোনো কিছুই করি বা ছোট বড় করি, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সিলেকশন টুলটার ব্যবহার করতে হবে। তো সিলেকশন টুলটার ব্যবহার অলরেডি, হ্যাঁ এটা কিন্তু অলরেডি আমরা ইউজ করতেছিলাম এবং এটা সবসময় লাগবেই, ঠিক আছে। তো এখন সিলেকশন টুলটা দিয়ে ছোট বড় যখন করব তখন দেখেন আমার অবশ্যই শিফট আর অল্টা চাপ দিয়ে ধরে নিয়ে বড় ছোট করলে যেটা হয় যে চারোদিক থেকে বড় এবং ছোট হবে, হ্যাঁ, এবং সমানুপাতিক হারে বড় এবং ছোট হবে। ছোট করার সময় শিফট অল্টা চাপ দিয়ে ধরলে চারোদিক থেকে ছোট বড় হবে এবং সেটা সমানুপাতিক হারে, ঠিক আছে। এবং আমরা যদি একটা সার্কেল বা একটা রেক্ট্যাঙ্গুলার বক্স নেই, তাহলে দেখেন আমরা যদি শিফট আর অল্টা চাপ দিয়ে ধরে নেই তাহলে দেখেন সব দিক থেকে সমান হবে। আর যদি আমি নর্মালি আমি যদি একটা করি, হয় চ্যাপটা হবে অথবা লম্বা হয়ে যেতে পারে, ঠিক আছে। কোনো কিছু যদি কোনো কি না চাপ দিয়ে ধরি তাহলে দেখেন হয় লম্বা হবে অথবা লম্বা না হয় চ্যাপটা হবে, এরকম হবে, কোনো পারফেক্টলি নাও হইতে পারে। এটা দেখেন না, এটা প্রত্যেকটা টুলের আন্ডারে আপনি দেখবেন যে কিছু টুল আছে, সেটা আপনি এভাবে খালি চোখে দেখতে পাবেন না, অবশ্যই চাপ দিয়ে ধরে রাখতে হবে। মাউসটা এভাবে চাপ দিয়ে ধরে রাখবেন, তখনই এটা বের হবে, এর আগে না। তবে কোনগুলোতে আপনার ডাবল আছে সেগুলো আপনি দেখলেই বুঝতে পারবেন। যেখানে এই জায়গাতে নিচে সাদা রঙের একটা ছোট্ট অ্যারো আছে, তো এটার উপর চাপ দিলে দেখতে পাবেন আরেকটা টুল আছে। তো এটার মধ্যে আছে, এগুলোর প্রত্যেকটার মধ্যেই আছে, হ্যাঁ ওগুলোর মধ্যে আছে। তো আমরা এই যে রেক্ট্যাঙ্গুলার বক্সের মধ্যে আছে অনেকগুলো, সার্কেল আছে, আপনার ওই যে স্টার আছে, পলিগনাল টুল আছে। তো ইলিপস যেটা, এটাই হচ্ছে হলো আপনার সার্কেল না, শুধু ক্লিক যেটা করেন ওটা চাপ দিয়ে ধরে রাখলেই হবে। আচ্ছা যাই হোক, চেষ্টা করলে সফল হবেন। ব্যাপারটা হচ্ছে দেখেন আমরা যে ছোট বড় করব, যে কোনো জিনিস পারফেক্টলি একেবারে সমানভাবে চারোদিক থেকে সমান আনবো, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে শিফট এবং অল্টা চাপ দিয়ে নিতে পারেন। তবে শিফট চাপলেও হবে, দেখেন শিফট চাপলেও আপনি দুটার মধ্যে তফাৎটা বোঝার চেষ্টা করেন। যদি শিফট চাপ দিয়ে আমরা এটা বড় করি তাহলে দেখেন ওই কোণাটা লক হয়ে তারপর বড় হয়, কিন্তু আমি অল্টার এবং শিফট চাপ দিয়ে যদি আমি বড় ছোট করি তাহলে দেখবেন যে সেন্টার করে ঠিক মাঝখান থেকে সেন্টার করে ছোট হবে। দেখেন মাঝখানে সেন্টার করে ছোট হয়েছে। এবং আমরা যদি শুধুমাত্র ছোট করতে গিয়ে শিফট চাপ দিয়ে ছোট করি তাহলে ওই কোণাটা লক হবে এবং এই সাইড থেকে ছোট হবে, বুঝতে পারছেন, এক পাশে লক করে ও হবে। এখন আপনি যেই পাশে ধরে টানবেন সেই তার বিপরীত পাশটা লক হয়ে যাবে, বুঝতে পারছেন। তো এখন এটা হলো শিফট এবং অল্টারের মধ্যে দুইটার মধ্যে পার্থক্য। দুইটা একবারে চাপলে সেন্টার করে বড় হবে এবং ছোট হবে, আর যদি আমরা শুধুমাত্র শিফট চাপি তাহলে হবে মানে এক প্রান্ত লক করে সেটা বড় এবং ছোট হবে। ব্যাপারটা বুঝতে পারছেন। তো এটা গেল হচ্ছে হলো সিলেকশন টুলের ব্যাপার। সিলেকশন টুলটা আপনার এইভাবে করে শেখানোর কোনো দরকার নেই, আপনি প্রতিনিয়ত এমনিতেই করবেন, এমনিতেই শিখে ফেলবেন। তারপর হচ্ছে যে ডিরেক্ট সিলেকশন টুলটার মূলত কাজটা কি আসলে, এটাও তো একটা সিলেকশন টুল, এটা ডিরেক্টলি সিলেক্ট করা যায়। এই জায়গাতে দেখেন যে 4টা অ্যাঙ্কর পয়েন্ট আছে, একটা সার্কেলে 4টা অ্যাঙ্কর পয়েন্ট আছে, প্রত্যেকটা বিন্দুরে এক একটা অ্যাঙ্কর পয়েন্ট বলা হয়। এই অ্যাঙ্কর পয়েন্টে নির্দিষ্টভাবে আপনি সিলেক্ট করে নিতে পারবেন। এই যে জায়গাতে ক্লিক করলাম, বাকি 3টা কিন্তু সিলেক্ট হয় নাই, শুধুমাত্র একটা সিলেক্ট হয়েছে। এটাকে যদি আমি এদিকে মুভ করাই তাহলে দেখতে পাবেন যে ওই অ্যাঙ্কর পয়েন্টে মুভ হবে, অন্য সবগুলো স্থায়ীভাবে বসে থাকবে আর নড়াচড়া করানো যাবে না। দেখেন আমি এইদিকে নিলাম, এইদিকে আমি এটা সিলেক্ট করছি, এটাই মুভ করতে পারবো। এবং আমি যদি এইটা এবং শিফট চাপ দিয়ে ধরে এটারে সিলেক্ট করি, দুইটা প্রান্ত সিলেক্ট হয়েছে।
এখন যদি আমি রাইট অ্যারো চাপি তাহলে ওই দুইটা বিন্দুই মুভ করবে এবং শিফট চাপ দিয়ে ধরলে একটু জোরে সরে যাবে আর কি, বুঝতে পারছেন? তো ব্যাপারটা হচ্ছে এরকম যে যেই বিন্দু দুইটা আমরা সিলেক্ট করে দিছি সেই দুইটাই সিলেক্ট হয়েছে। ডিরেক্ট সিলেকশন টুলটা দিয়ে আপনি এভাবে করে সিলেক্ট করতে পারবেন, বুঝতে পারছেন? নির্দিষ্ট বিন্দু পর্যন্ত এটা নির্দিষ্ট অ্যাঙ্কর পয়েন্ট আপনারা সিলেক্ট করতে পারেন এবং এটা আস্তে আস্তে ব্যবহারগুলো বাস্তবিক আমরা যখনই প্রফেশনাল লেভেলের কাজ করব তখন এটার ব্যবহারগুলো আরও আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন। এখন হয়তো জাস্ট টুলটার ব্যবহারটা আপনারা জানলেন, ঠিক আছে? বাস্তবে এটার ব্যবহারটা আস্তে আস্তে জানবেন। আচ্ছা, এখন হচ্ছে এই যে সিলেকশন, ডিরেক্ট সিলেকশন টুলের আন্ডারে আরেকটা টুল আছে গ্রুপ সিলেকশন। এটা জাস্ট বোঝানোর জন্য আমি একটা জিনিস করতে হবে, অত কিছু আপনারা বোঝার দরকার নেই, আপনারা জাস্ট এক্সাম্পল, অন্য কিছু না, আপনারা অন্য কিছু পরে বুঝবেন। শুধু টুলটার ব্যবহারের ব্যাপারে একটু আলোচনা করব, কিভাবে করলাম সেটা এখন দেখার দরকার নেই, ঠিক আছে? তো দেখেন এই জায়গাতে এক সার্কেল, এই সার্কেলের মাঝখানটা ফাঁকা, ভাইবেন না যে ভিতরটা ফিল কালার আছে, কোনো ফিল কালার নেই, ব্যাকগ্রাউন্ড ফাঁকা। তো বুঝবেন কিভাবে? আপনি যদি ব্যাকগ্রাউন্ড ছাড়া একটা জায়গায় নেন তাহলেই বুঝতে পারবেন যে ভিতরটা কিন্তু ফাঁকা। তো আমরা চাইতেছি যে শুধুমাত্র ভিতরের অংশটাকে, এই সার্কেলটা পুরোটা ঠিক থাকবে, গোল্ডেন কালার যেটা দেওয়া আছে ঠিক থাকবে, কিন্তু আমি চাইতেছি যে এইটুকু ফাঁকা অংশ, সাদা অংশটুকু আর একটু ছোটো হয়ে যাবে বা ছোট করে দিব। সেটা আমি কিভাবে করব? হ্যাঁ, মানে কী করতে হবে, এই জায়গাতে ডিরেক্ট সিলেকশন টুলটা দিয়ে চারটা সিলেক্ট করে নিতে হবে, একটা শিফট চাপ দিয়ে ধরে একটা, এই একটা এবং এই একটা, চারোটা সিলেক্ট করে এবং সিলেকশন টুলটা দিয়ে আবার সিলেক্ট করে আমাকে ছোট করতে হবে। দেখেন ছোট আমরা করতে পারছি, কিন্তু যদি এটা আমি এক ক্লিকের মধ্যে পারি সবগুলো অ্যাঙ্কর পয়েন্ট একসাথে সিলেক্ট করতে, তাহলে তো আমার এত কষ্ট করার কোনো প্রয়োজন নেই। তো এটার কাজটা হচ্ছে কি, যে আমার পুরো গ্রুপে যতগুলো অ্যাঙ্কর পাবে, অ্যাঙ্কর পয়েন্ট যতগুলো থাকবে সবগুলো একসাথে সিলেক্ট করে ফেলবে। সাপোজ আমি যদি ভিতরটারে সিলেক্ট করি, শুধুমাত্র ভিতরের সবগুলো সিলেক্ট হয়েছে, কিন্তু বাইরেরগুলো সিলেক্ট হয় নাই, কারণ বাইরে আরেকটা আছে। এখন দেখেন আমি যদি বাইরেরটারে সিলেক্ট করি, শুধু বাইরের যতগুলো অ্যাঙ্কর পয়েন্ট আছে সবগুলো সিলেক্ট করছে, অর্থাৎ এটার কাজটা হচ্ছে গ্রুপের মধ্যে যতগুলো অ্যাঙ্কর পয়েন্ট পাবে সবগুলোরে সিলেক্ট করা। এখন আমি যদি ভিতরেরটারে সিলেক্ট করি, ভিতরের সবগুলো সিলেক্ট হলো। এখন সিলেকশন টুলটা দিয়ে সিলেক্ট করলে আমি যদি এটাকে বড় করতে চাই, দেখেন আমি বড় করতে পারবো। এখন বড় করলাম, সাদা অংশটুকুই শুধু বড় হয়েছে, ঠিক আছে? এবং আমি যদি চাই যে না বাইরের অংশটা সিলেক্ট করব, বাইরের অংশটা আরও বড় করব, তো বাইরের অংশটা আরও বড় করতে চাইলে আরও বড় করতে পারবেন, বাইরের অংশটাই বড় হবে, বুঝতে পারছেন? এটা দিয়ে জাস্ট আমি বুঝাইলাম যে এটা গ্রুপটা কিভাবে কাজ করে। একই গ্রুপের যতগুলো অ্যাঙ্কর পয়েন্ট পাবে এটা ততটুকু সিলেক্ট করতে পারবে, বুঝতে পারছেন? তো এটা গেল গ্রুপ সিলেকশনের কাজ। আচ্ছা, এখন আমরা পরের যে টুলটা সেটা কি আলোচনা করছিলাম, ম্যাজিক ওয়ান টুল। এটা আপনারা ফটোশপেও পাবেন। যাই হোক, এটা মূলত কাজ করবে হচ্ছে হলো আপনার ওটার কি বলে, কালারের ওপর, ঠিক আছে? তো এটা মূলত কাজ করবে হলো মূলত কালারের ওপর। এই জন্য আমরা কিছু কালার নিয়ে নেব। তো কালার নেওয়ার জন্য প্রথমে আমরা কি করব, একটা কালার নিলাম, সাপোজ একটা ব্লু কালার নিলাম। এখন এটা যেহেতু কাজ করে কালারের উপর, কিছু কালার আমরা তৈরি করব, একাধিক কিছু কালার তৈরি করে নিতে হবে। তো সেটার জন্য আমরা কী করব, একটা অল্টার কি চাপ দিয়ে ধরে এবং শিফট চাপ দিয়ে ধরলাম যাতে অ্যালাইনটা ঠিক থাকে। অ্যালাইন ঠিক রাখার জন্য শিফট চাপছি, আর অল্টার দিয়ে কপি হবে, ঠিক আছে? অ্যালাইন বলতে কি, সারিবদ্ধভাবে, আমরা ভার্টিক্যালি অ্যালাইন বলেন আর হরিজেন্টালি বলেন, এটা কিন্তু দুইভাবেই আপনি ঠিক রাখে, সোজা রাখে। দেখেন আপনি এইদিকে নেবেন, এটার অ্যালাইনমেন্টটা ঠিক রাখবে, ভার্টিক্যালি ঠিক রাখবে। আর যদি রাইট পাশে নেন তাহলে হরিজেন্টালি এটা সমান সোজা করবে। আর এখন অল্টার চাপ দিয়ে ধরে দুইটাই যদি চাপ দিই তাহলে একটা কপি করব। দেখেন একটা কপি হলো। এখন কন্ট্রোল ডি চাপলে এটার একটা ডুপ্লিকেট হইতেই থাকবে, যতক্ষণ আপনি চাপবেন ততক্ষণ ডুপ্লিকেট করতে থাকবে। তো যাই হোক, এর চেয়ে আমার বেশি প্রয়োজন নাই।
এখন আমি যদি সবগুলোর সিলেক্ট করি, সবগুলোর একটা লাইন আমরা নিচে নিয়ে আসি, অল্টার এবং শিফট চাপ দিয়ে ধরলাম এবং কন্ট্রোল ডি চাপলে এই পুরো লাইনটাই কপি হইতে থাকবে। দেখেন কালারটা আমি শুধুমাত্র টুলবারটা রাখলাম আর বাকিগুলো দূর করে দিলাম। সেটা কিভাবে করলাম, সেটা হচ্ছে আপনার শিফট আর কন্ট্রোল চাপ দিয়ে ট্যাব চাপবেন, তাহলে সবগুলো বার চলে যায়, আবার ট্যাব চাপলে চলে আসবে। ঠিক আছে, আর যদি শুধু টুলবার সহ গায়েব করে দিতে চান তাহলে ট্যাব চাপলে সবগুলো চলে যাবে, টুলবার সহ। কিন্তু আমার টুলবার আসলে প্রয়োজন আছে, তো টুলবার ছাড়া যদি যান তাহলে এই জায়গাতে শিফট কন্ট্রোল আর ট্যাব চাপলে যাবে, নাকি শুধু শিফট চাপ দিয়ে ট্যাব চাপবেন? শুধু শিফট চাপ দিয়ে ট্যাব চাপলে টুলবারটা ছাড়া বাকি সব চলে যাবে, আর শুধু আপনার আবার ট্যাব চাপলে কিন্তু সবগুলোই চলে আসবে। শুধু ট্যাব চাপলেই সব চলে যাবে। আসলে টুলবারটা আপনার লাগবে, টুলবার আবার ট্যাব দিবেন চলে আসবে। আসলে স্ক্রিন আমার অনেক সময় বড় প্রয়োজন হয়, যে সাইডে আবিজাবি থাকলে একটু প্রবলেম হয়, তখন আমার এইরকম প্রয়োজন হয় যে শিফট চাপ দিয়ে ট্যাব চাপলে টুলবারটা সারা বাকিগুলো চলে গেল। আমার আসলে এটা খুব প্রয়োজন, যে এত হিজিবিজি লাগতেছে। এখন একটু আমি জায়গা পাইলাম, আসলে মনিটরটা আমার ছোট, এই কারণে যেটা প্রবলেম হয়। আচ্ছা, যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা কিছু কালার নিয়ে নিব। তো কালার নেওয়ার জন্য এই জায়গা থেকে বিভিন্ন জায়গায় বিভিন্নটা সিলেক্ট করে নিতে হবে। সাপোজ আমি ভিন্ন ভিন্ন জায়গাতে শিফট চাপ দিয়ে ধরে একাধিক জায়গায় আমি সিলেক্ট করে নিব, ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন একটা কালার ক্রিয়েট করার জন্য। তো এই জায়গাতে সাপোজ আমি কালার দিব হচ্ছে ইয়েলো টাইপের বা রেড কালার দিলাম। এখন আপনি জাস্ট এটার আমি বোঝানোর জন্য যে আপনি একটা ডিজাইন করলেন, সাপোজ আপনি একটা শার্ট তৈরি করলেন বা একটা জামা তৈরি করলেন, জামার মধ্যে অসংখ্য ফুল থাকলো, সেটার মধ্যে 3-4 রকমের কালার থাকলো। আপনার মনে হলো যে না, আমার এই ব্লু কালারটা আমার পছন্দ হইতেছে না, আমি ভিন্ন একটা কালার দিব। এখন ব্লু কালারটা এত ছোট ছোট ফুল, যেগুলো আপনার সিলেক্ট করতে অনেক সময়ের ব্যাপার, যেটা আপনি একাধিকভাবে সিলেক্ট করে শিফট চাপ দিয়ে ধরে ধরে অনেক সময় নিয়ে করতেছেন, সেটা অনেক সময়ের ব্যাপার। আপনি চাইতেছেন যে ব্লু রঙের যেইগুলো আছে একটাও আমার থাকবে না, তো আমি এক ক্লিকে সেটা পারবো। সেটা কি, আমি ব্লু কালারের ওপর ক্লিক করলাম, সিমিলার যত কালার আছে সিমিলার যত কালারটা একসাথে সিলেক্ট হয়ে যাবে, এবং জাস্ট এটার উপর ক্লিক করলাম, আর যে কালারের উপর ক্লিক করবেন সেই কালারটা সিলেক্ট করে ফেলবে। এখন আপনি জাস্ট আপনি কি যে কোনো কালার দিয়ে রূপান্তর করতে পারবেন। যেমন হচ্ছে আমি যদি গ্রিন কালার করে দিই, এখন গ্রিন হবে, অথবা আপনি যাতে কমলা রঙের চাইলে কমলা করতে পারেন। কমলা আর লালের মধ্যে তফাৎ ততটা বেশি নাই। আচ্ছা, যাই হোক, তো ব্যাপারটা বুঝতে পারছেন। তো আমরা এইভাবে করে ইচ্ছে করলে আমরা ডিলিট করতে চাইলে, এখন আপনার মনে হলো না এগুলো আমি রাখবই না, তো আমি এটা ডিলিট করলে মানে সবগুলো ডিলিট চাপলে ডিলিট হয়ে যাবে। এবং আমি যদি পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে চাই, তো আমরা কি করব, এটা আসলে কন্ট্রোল জেড অনেকবার চাপলে আপনি অনেকবার পিছনে যেতে পারবেন, যেটা ফটোশপে অত দূর পর্যন্ত যাওয়া যায় না। আপনি কন্ট্রোল জেড চাপতে থাকেন, আপনার এগুলো একটার পর একটা আসতে থাকবে। আগের পর্যায়ে চলে আসছে, বুঝতে পারছেন। এবং আপনি যদি না বললেন যে আবার আন্ডু করতে চাই, তাহলে কি করবেন, তাহলে আপনি শিফট আর কন্ট্রোল চাপ দিয়ে আবার জেড চাপবেন, আবার আগে। ঠিক আছে, তো এভাবে করে করতে পারেন। প্রয়োজন হবে আপনার, অনেক কাজে এরকম প্রয়োজন হয়, তো জানা আসলেই প্রয়োজন। তো ব্যাপারটা বুঝতে পারছেন যে আমরা কীভাবে কালারটা খুব দ্রুত চেঞ্জ করে নিতে পারি, সেটা ম্যানুয়ালিও করতে পারি। তো ম্যানুয়ালি করার জন্য আমরা কি করতে পারি, সাপোজ এভাবে ছাড়াও আপনি করতে পারেন, এক ক্লিকেই পারবেন। সেটা কি, যাচ্ছে আমরা চাইতেছি যে আপনার রেড কালারটা চেঞ্জ করব, তো আমরা কি করব, যে কোনো একটার উপর ক্লিক করলেই হবে। তো একটার উপর ক্লিক করলাম, যাব হচ্ছে এখন আপনার সিলেক্টে গিয়ে আপনার এই জায়গাতে দেখবেন যে সেমে গিয়ে আপনি দেখবেন যে ফিল কালারে ক্লিক করলে আপনার সমস্ত সিমিলার যত কালার পাবে সবগুলো।
এবং এই জায়গাতে স্ট্রোকও আছে, আপনি চাইলে স্ট্রোক এবং ফিল দুইটাই করতে পারেন। সাপোজ আপনি এই জায়গাতে যাবেন সিলেক্টে গিয়ে দেখবেন যে সেমে গিয়ে স্ট্রোকও আছে, আপনার অনেক সময় প্রয়োজন হবে স্ট্রোকও সিলেক্ট করার, তখন আপনি কি করবেন? তো স্ট্রোক চেঞ্জ করার জন্য আপনি স্ট্রোকও দিয়ে নিতে পারেন। ম্যাজিক টুলটা দিয়েও করতে পারেন, ঠিক আছে। তবে ব্যবহার করে দেখবেন না, আপনার এই জন্য ম্যানুয়ালিও দেখানো হলো যে আপনারা যেভাবে সুবিধা হয়, কারণ একটা কাজ করতে আপনার যেভাবে সুবিধা হয় সেভাবে করে নেবেন, ঠিক আছে, যত দ্রুত করা যায়, ঠিক আছে। যাই হোক, দুটোই জানা থাকা ভালো, এই জন্য বললাম। তো এভাবে করে আপনি চাইলে পরিবর্তন করতে পারবেন। আচ্ছা, তারপর হচ্ছে ল্যাসো টুল। ল্যাসো টুলটা ব্যবহারটা এখন খুবই কম, তারপর আপনারা যখন প্রফেশনাল লেভেলে যাবেন অনেক ইম্পর্টেন্ট একটা টুল, এটা অনেক সময় লাগবে। তো ব্যাপারটা হচ্ছে কি, এটা আমি একটু ডিলিট করি এগুলো, জাস্ট একটু উদাহরণস্বরূপ, আপনারা অন্য কিছু বোঝার চেষ্টা করবেন না আপাতত, জাস্ট উদাহরণস্বরূপ আমি একটা কিছু তৈরি করব, জাস্ট টুলের ব্যবহারটা বোঝানোর জন্য। হ্যাঁ, আচ্ছা, এখন দেখেন এটা একটা আমি অবজেক্ট তৈরি করে নিলাম, স্ট্রোক ছিল, অবজেক্ট নিয়ে নিলাম। তো এখন ব্যাপারটা হচ্ছে এই জায়গাতে দেখেন অসংখ্য অ্যাঙ্কার পয়েন্ট আছে। এখন আপনার মাঝে মাঝে মনে হলো যে এই কিছু অ্যাঙ্কার পয়েন্ট অযথা, এটা আমার আরও বিরক্ত করতেছে, বা এই অ্যাঙ্কার পয়েন্টের কারণে ডিজাইনটা শেপটাই নষ্ট হয়ে গেছে। এটা কিন্তু ডিজাইন ঠিকঠাক আছে, কিন্তু কিছু কিছু আপনার আসবে যখন আপনারা প্রফেশনাল কাজে যাবেন। একটা ব্যাপার আছে যে ইমেজ ট্রেস করতে হয়, ইমেজ ট্রেস করে ইমেজটাকে আবার মডিফাই করতে হয়, সেই ক্ষেত্রে এই অ্যাঙ্কর পয়েন্টটা মানে ল্যাসো টুলটা অত্যন্ত বেশি ব্যবহার হবে। তো জাস্ট উদাহরণস্বরূপ আমি কিছু বোঝানোর জন্য জাস্ট এটা তৈরি করলাম। তো ল্যাসো টুলটা দিয়ে আপনি যদি এই প্রান্তগুলো এইটুকু প্যাচ আমি সিলেক্ট করে দেই, এটা আমি এইটুকুই শুধু মুভ করতে পারবো। ধরেন আমি এইটুকু সিলেক্ট করে দিলাম, এখন এই যে যতটুকু সিলেক্ট করছি অতটুকুই মুভ হবে। এটা কিন্তু আপনি ডিরেক্ট সিলেকশন টুলটা দিয়েও করতে পারেন, এইভাবে করে সিলেক্ট করে, কিন্তু এটা সোজাই হরিজেন্টালি অথবা ভার্টিক্যালি নামবে, কিন্তু আপনি নির্দিষ্ট অংশ গোল করে বা নির্দিষ্টভাবে আপনি নিজের মতো করে পেঁচায় নিতে পারবেন না, এইটুকু বা এরকম এভাবে করে আপনি নিতে পারবেন না, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে আপনি এটা মুভ করতে পারেন, অথবা এই অ্যাঙ্কর পয়েন্টগুলো যদি আপনার প্রয়োজন না থাকে, এই জায়গাতে মাইনাস রিমুভ জায়গাতে অ্যাঙ্কর পয়েন্ট যে ব্যাপারটা আছে, জাস্ট একটা ক্লিক করলে এই জায়গাতে যতগুলো অ্যাঙ্কর পয়েন্ট সিলেকশন অবস্থায় থাকবে ততগুলো একেবারে রিমুভ হয়ে যাবে। সাপোজ এই যেটুকু আমি সিলেক্ট করে দিলাম এবং মাইনাস অ্যাঙ্কর পয়েন্ট দিলে অ্যাঙ্কর পয়েন্টগুলো রিমুভ হয়ে যাবে, কারণ অনেক সময় এতগুলো অ্যাঙ্কর পয়েন্টের কারণে হয়তো আপনার ডিজাইনটা নষ্ট হয়ে যেতে পারে, ঠিক আছে। তো এরকম আপনি ঠিক করে নিতে পারেন, এরপর আপনি এগুলো মডিফাই করতে পারেন। তো এটা কখন শিখবেন? যখন আমরা পেন টুলের ব্যবহারটা করব তখন, এখনও এই পর্যন্ত আসি নাই, ঠিক আছে। আচ্ছা, আজকে জাস্ট পেন টুল পর্যন্তই শেষ। আমরা পেন টুলের প্রথম অংশটুকু দেখাবো এবং শেষ অংশ নেক্সট ক্লাসে দেখাবো। জাস্ট আজকের মতো শেষ ক্লাস, ঠিক আছে। তো আজকে আমরা জাস্ট পেন টুলের ব্যবহারটা বেসিক জাস্ট কিছু কথাবার্তা বলবো, এটা আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, যাতে আপনারা বাসায় একটা কাজ করতে পারেন, ঠিক আছে। কারণ এছাড়া কোনো প্র্যাকটিসের বিষয় নেই এই পর্যন্ত যা করানো হয়েছে। তো যখন খেয়াল করেন পেন টুল দিয়ে আমরা যে কোনো শেপ ক্রিয়েট করতে পারি, যে কোনো শেপ তৈরি করে নিতে পারি। তো সেক্ষেত্রে পেন টুল দিয়ে যা করি সেটারে বলা হয় পাত করা, ঠিক আছে। তো পাত আমরা কীভাবে করতে পারি দেখেন, পেন টুল দিয়ে যেটা করব সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ফিল কালার নাম থাকবে, স্ট্রোক কালারটা শুধু থাকবে। তো আমি ফিল কালার নাম নিলাম, স্ট্রোক কালারটা রেড করে দিলাম। সাপোজ এই জায়গাতে আমি একটা পতাকা তৈরি করব, একটা ওয়েভ দেওয়া একটা পতাকা। হ্যাঁ, ফিল কালার থাকলে যেটা সমস্যা হবে সেটা হলো আপনি যখন এটা করবেন তখন এটা ফিল হয়ে যাবে। এখন আপনি কোন দিক থেকে কোন দিকে যেতেছেন দিশেহারা হয়ে যাবেন। তো ব্যাপারটা হচ্ছে আমি যখন ফিল করব স্ট্রোকে রাখবো, দেখেন আপনি এই দিক থেকে এই দিকে গেছেন,
ব্যাপারটা আপনি বুঝতে পারবেন যে আপনি কোন দিক থেকে কোন দিকে যাইতেছেন, বুঝতে পারছেন? তো এখন আমরা এটাকে ডিলিট করি। জাস্ট পেন টুলের ব্যবহারটা কীভাবে করে জাস্ট সিস্টেমটা মনে রাখবেন। তো ফিল কালার অবশ্যই নাম থাকবে, এই জায়গাতে স্ট্রোক তাইলে আপনি মোটা চিকন করে নিতে পারেন, সেটা আপনার রুচি বা আপনার প্রয়োজন মতো। এখন আমি জাস্ট একটা পতাকা তৈরি করব, বাংলাদেশের পতাকা জাস্ট উঠতেছে বা একটা ঢেউ খেলানো অবস্থায় আছে। প্রথম ক্লিক করে ছেড়ে দিলাম। নেক্সট যখন দ্বিতীয় ক্লিকটা যখন করব তখন আমি ক্লিক ছাড়ি নাই, ঠিক আছে, এবং আমার যতটুকু বাঁকা প্রয়োজন ততটুকু আমি নিয়ে নিলাম। পেজটা কন্ট্রোল+ দিয়ে জুম করে নিতে পারেন। আর স্ক্রিন ফিট অবস্থায় আসবে Ctrl+0 চাপলে, আর Ctrl+1 চাপলে 100% শো করবে পেজ। দেখেন এই জায়গাতে এখন আমি যে আপনাদের দেখেন 81% স্ক্রিন ফিট হচ্ছে 81%-এ। আর যদি Ctrl+1 চাপেন তাহলে 100% শো করবে, হয়তো পেজটার একটু জুম বেশি হবে। আর Ctrl+0 চাপেন তাহলে হবে হচ্ছে হলো আপনার স্ক্রিনে ফিট 81% এটার স্ক্রিন ফিট। আচ্ছা, ব্যাপারটা আগে বোঝার চেষ্টা করেন। এখন আমি আবার প্রথম থেকে শুরু করতে হবে, কারণ একটু বোঝানোর ব্যাপার আছে। প্রথম ক্লিক করলাম, ছেড়ে দিলাম। দ্বিতীয় ক্লিকটা যতক্ষণ আমি নিলাম যে নেক্সট টাইম আমি যেই দিকে যাব অল্টার আমি যতটুকু বাঁকা প্রয়োজন অতটুকু বাঁকা আমি নিয়ে নিব, এবং পরবর্তীতে যেই দিকে যাব এই হ্যান্ডেলটা অল্টার চাপ দিলে ওই পাশটা নড়বে না, এই হ্যান্ডেলটা ওই বরাবর রাখবো। এবং নেক্সট টাইম আমি যাব এই দিকে, এই জায়গাতে একটা ক্লিক করব এবং ওই যে হ্যান্ডেলটা রাখছি ওই বরাবর রাখবো। হ্যাঁ, ক্লিক করে ছাড়বেন না, নাহলে হ্যান্ডেল বের হবে না এবং বাঁকাও করতে পারবেন না। হ্যান্ডেল দুটা বের হলো। এখন নেক্সট টাইম যাবো নিচের দিকে, তো যাবো নিচের দিকে নিয়ে আসলাম, এবং সেক্ষেত্রে অল্টার চাপতে হবে এবং নিয়ে আসবেন, এবং শিফট চাপতে পারেন কারণ অ্যালাইনটা ঠিক রাখার জন্য। অ্যালাইন ঠিক রাখলাম, এটা জাস্ট একটা হ্যান্ডেল, এটা ছোট থাকলে কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো এরপর আমরা নিচে ক্লিক করব, শিফট চাপতে পারেন, এই জায়গাতে ক্লিক করলেও শিফট চাপলে এই জায়গাতেই হবে, কারণ অ্যালাইনটা ঠিক রাখবে, ঠিক আছে। তারপরে সাপোজ এই জায়গাতে ক্লিক করবো, ছাড়বো না, কারণ এই জায়গাতে আমি টেনে ধরে নেই, ওই বিন্দুতে কিন্তু আমি টেনে ধরে নেই, এই জায়গাতে যখন ক্লিক করছি টেনে ধরে নেই, কারণ ওই জায়গাতে হ্যান্ডেলের কোনো প্রয়োজনই নেই। আর এই জায়গাতে যখন ক্লিক করবো ছাড়বো না, এবং যতটুকু বাঁকা প্রয়োজন আপনি ততটুকু নিয়ে নেবেন। অল্টার চাপ দিয়ে নেক্সট টাইম যেই দিকে যাবেন এই হ্যান্ডেলটা ওই বরাবর রাখতে পারেন, এবং পরবর্তীতে আমি যাব উপরের দিকে নিব এবং সর্বশেষ বিন্দুতে ক্লিক করব। শেষ হয়ে গেল। এখন দেখেন এটাকে আমি যদি ফিল করি তাহলে দেখতে পাবেন যে ফিল কালার। ব্যাপারটা হচ্ছে কি, এই জায়গাতে আমার পারফেক্ট হয় নাই। আমার পারফেক্ট হওয়ার জন্য আমার যেটা করতে হবে যে ডিরেক্ট সিলেকশন টুলটা দিয়ে এই জায়গাতে যখন ক্লিক করব হ্যান্ডেলগুলো আমরা অটোমেটিকলি দেখতে পাবো, এবং জুম করে নিতে পারেন Ctrl+ চেপে, এবং এটাকে আপনি মুভ করে এদিকে নিয়ে নিতে পারেন, এবং এটাকে আপনি বাঁকাটা একটু কমাই দিতে পারেন। সাপোজ এই জায়গাতে ক্লিক করলাম এবং এটা একটু এই দিকে দিতে পারেন। দেখেন এখন বোধহয় অনেকটা ক্লিয়ার হয়েছে, তারপর আমার মনে হইতেছে ক্লিয়ার হয় নাই। এখন মনে হয় স্মুথ হয়েছে ব্যাপারটা। এটা জাস্ট মূল থিমটা হচ্ছে প্রথম ক্লিক করবেন, ছেড়ে দেবেন, এবং অল্টার চাপ দিয়ে ধরে আপনি এটা আবার মডিফাই করে নিতে পারবেন। সাপোজ আপনি এই জায়গাতে যখন ক্লিক করবেন এই জিনিসগুলো পরবর্তীতে এডিটও করতে পারবেন। এবং এটা আমি বাস্তবিক একটা, যদি আমরা জানি যে গুগলে সার্চ দিলে